আসসালামু আলাইকুম। আল্লাহ তালার শুক্রিয়া যে আমাদেরকে সবাই এত সুন্দর একটা প্ল্যাটফর্মে জয়েন করার সৌভাগ্য দান করছে। আর কমপ্লায়েন্স রুটকে ধন্যবাদ এই এই শেয়ার নলেজ শেয়ারিং প্ল্যাটফর্মটা আমাদের জন্য উন্মুক্ত করার জন্য। আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি শাহজালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে কর্মরত আছি। তো আমাদের এখন যে সাবজেক্টটা হচ্ছে এটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমরা দেখব যে প্রথমে দেখব যে সিলেবাসের প্যাটার্নটা কি, অর্থাৎ আমাদের কোন কোন প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে সিলেবাসের প্যাটার্নটা আমরা একটু দেখব। তো আমরা জানি যে এই লাস্টের আগ পর্যন্ত একটা প্যাটার্ন ছিল এবং এই সিক্স থেকে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে কোশ্চেনের প্যাটার্নটা প্রথমে যেটা হচ্ছে যে পার্ট এতে, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি আর পার্ট ই, এই পাঁচটা প্যাটার্নে মোট প্রশ্ন হবে। এই পাঁচটা প্যাটার্নে মার্ক হবে 100। তো পার্ট এতে আছে কি ব্রড কোশ্চেন। ব্রড কোশ্চেন কি করতে হবে, আমাদের যতগুলো মডিউল মানে আছে, মডিউল এ থেকে জি পর্যন্ত এই টোটাল মডিউল থেকে চারটা প্রশ্ন হবে ব্রড কোশ্চেন। এবং এই চারটা প্রশ্নে কিন্তু পার্ট থাকতে পারে, সেগমেন্ট থাকতে পারে। যেমন যদি একটা একটা প্রশ্নে দুইটা পার্ট থাকতে পারে, তিনটা পার্ট থাকতে পারে। যদি দুইটা পার্ট হয় তাহলে 10 10 20 থাকতে পারে। এবং দেখা যাচ্ছে 12 8 20, এইভাবে দুইটা পার্ট কিংবা একটা পার্টেই 20 থাকতে পারে। অর্থাৎ পার্ট এতে যদি চারটা প্রশ্ন হয়, চারটা প্রশ্নতে দুইটা দুইটা করে আটটা থাকতে পারে, আবার চারটাও থাকতে পারে। এই পার্ট এতে আমাদের চারটার ভিতরে দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যেটার প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 20 করে। তাহলে পার্ট এতে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, দুইটা প্রশ্নের মার্ক থাকবে 20, দুগুণে 40। অর্থাৎ পার্ট এ আমরা হলো যে দেখব যে পুরোপুরি একটা রিটেন, এখানে মানে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম নাই। পার্ট এতে দুইটা প্রশ্ন আমাদের সলিউশন করতে হবে, 20 মার্ক করে, 40 মার্ক। পার্ট বিতে থাকবে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, থট প্রভোকিং, প্র্যাকটিক্যাল কোশ্চেন, ওরিয়েন্টেড কোশ্চেন। অর্থাৎ আমরা জানি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যে টার্মগুলো যদি আমরা বলি, যেমন ব্যাজেল 3, অর্থাৎ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও করতে দিতে পারে, বাইর করতে দিতে পারে। আবার কিছু দিতে পারে এলসিআর এনএসএফআর, অর্থাৎ এলসিআর এনএসএফ দিতে পারে, তারপরে দিতে পারে হাকলা বাইর করতে দিতে পারে, তারপরে বিভিন্ন রেশিও আছে, আইডিআর, এডিআর, তারপরে হলো যে এলসিআর এনএসএফআর, এইগুলো বাইর করতে দিতে পারে। তবে পার্ট বিতে যেটা প্রথম থেকে যেটা দেখা যাচ্ছে যে ব্যাজেল 3 থেকে, অর্থাৎ টায়ার 1, টিয়ার 2 ক্যাপিটাল, তারপর লিভারেজ রেশিও, এই রিলেটেড প্রশ্ন প্রায় প্রতি বছর কমন আসে। তো পার্ট বিতে আমাদের একটা প্রশ্ন থাকবে, এই দুইটা প্রশ্ন থেকে একটার আনসার দিতে হবে, যেটা মার্ক হবে 10। তাহলে পার্ট এ এবং পার্ট বি মিলে 50 মার্ক গেল। এবার পার্ট সিতে থাকবে কেস স্টাডি। এখানে কেস স্টাডি দুইটার ভিতরে আমাদেরকে একটা অ্যান্সার দিতে হবে, যেটার একটু বড় টাইপের কোশ্চেন হবে এখানে, এটা যেটা থাকবে 20 মার্ক। দুইটা প্রশ্নের ভিতরে একটাই সলিউশন করতে হবে, একটাতে 20 মার্ক। তাহলে 50 আর 20, 70 মার্ক। পার্ট ডিতে হলো যে আন্ডারস্ট্যান্ডিং টার্মোলজি, অর্থাৎ বিভিন্ন টার্মোলজি আছে, সেই টার্মোলজিগুলো আমাদের লিখতে হবে। এখানে 10টার ভিতরে 5টা লিখতে হবে, 2 করে। ঠিক আছে, যেমন বলতে পারে হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট, তারপর হলো বলতে পারে হোয়াট ইজ এলসিআর, এনএসএফআর, ব্যাজেল 3, ব্যাজেল 2, এরকম বিভিন্ন টাইপের শর্ট টাইপের কোশ্চেন হবে। আর এই যে শর্ট টাইপের কোশ্চেন যেটা বলছি পার্ট ডিতে, এটা থাকতে পারে কি ব্যাজেল 2 এবং 3 ভিতরে পার্থক্য বলতে পারে। যেমন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট থাকতে পারে, ফিনান্সিয়াল নন ফিনান্সিয়াল রিস্ক থাকতে পারে, এই সমস্ত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট থাকতে পারে পার্ট ডিতে, যেটা ছোট ছোট করে আমাদেরকে লিখতে হবে, যেটা 2 মার্ক থাকবে, পাঁচটার আনসার করতে হবে 10। এবং সর্বশেষ পার্ট ইতে যেটা আছে শর্ট কোশ্চেন, এখানে 10টা শর্ট কোশ্চেন থাকবে,
10টার ভিতরে আমাদের আহ, আহ, 10টা লিখতে হবে, যেটা হলো যে 2 করে মার্ক থাকবে 20। এবং এখানে 10টার ভিতরে 5টাও লিখতে পারে, থাকতে পারে। 5টা থাকলে একটা একটা কোশ্চেনের মার্ক 4 করে হয়ে 20 হবে। তাহলে আমরা এখন দেখলাম যে টোটাল আমাদের কোশ্চেনের প্যাটার্ন, যেটা লাস্ট বার হয়েছে, এর আগে ছিল না। আমাদের পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এবং পার্ট ই, এই মিলায় 100 মার্ক আমাদের থাকবে। এখন আমি একটু সিলেবাসটা দেখি যে আমাদের সিলেবাসে কি আছে। আমরা যদি সিলেবাসের দিকে খেয়াল করি, তাহলে দেখব এখানে মডিউল এ, বি, সি, ডি, ই, এফ, জি, অর্থাৎ 7টা মডিউল আছে, যেখানে এফ আর জি একটু বড়, এবং 1 থেকে ই পর্যন্ত মডিউলগুলো ছোট ছোট। ঠিক আছে, তো আমরা প্রতিদিনে প্রতি ক্লাসে একটা করে মডিউল কভার করব। আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমাদের স্ট্র্যাটেজি হবে যে যেহেতু ম্যাথ আছে এবং প্রবলেম সলভিং আছে, সেহেতু স্টেজ এখানে কি দিতে পারে, স্ট্রেস টেস্টিং এর কিছু ম্যাথ দিতে পারে, এবং ব্যাজেল 3 অর্থাৎ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিওর কিছু ম্যাথ দিতে পারে। তো আমরা প্রথম আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাসে আমি ম্যাথগুলো করাবো না। আগামী ক্লাস থেকে করব, যাতে আপনারা এই পড়ার পাশাপাশি ম্যাথগুলো করতে পারেন। আজকে শুধুমাত্র মডিউল এ পড়বো, যেটাতে আছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এই ইন্ট্রোডাকশনের ভিতরে কি আছে, কনসেপ্ট অফ রিস্ক। অর্থাৎ আপনারা এখন যে সিলেবাসটা করছেন, যে এটা মডিউলটা করছেন, তার নাম হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। অর্থাৎ আপনাদের আগে রিস্কটা জানতে হবে। রিস্ক সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে মনে করেন যে এই মডিউল জি পর্যন্ত আপনারা সুন্দরভাবে আনসার দিতে পারবেন। তো আমরা মডিউল এ থেকে দেখব রিস্ক কাকে বলে, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কি হতে পারে, তারপর স্কোপ কি হতে পারে, রিস্ক কালচার, স্ট্র্যাটেজি, রিস্ক অ্যাসেসমেন্ট, গভর্নেন্স, এইগুলো দেখব মডিউল এতে। মডিউল এতে বিতে দেখবো আমরা রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। আমরা তো রিস্ক সম্পর্কে জানলাম মডিউল এতে। মডিউল বিতে এসে দেখবো যে রিস্ক কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে পরিমাপ করতে হয়। এই পরিমাপের বিভিন্ন ক্যাটাগরি আছে, রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক আছে, লাইকলিহুড, প্রবাবিলিটি, পটেনশিয়াল আছে। এগুলো আমরা মডিউল বিতে দেখব। মডিউল সিতে দেখব রিস্ক ম্যানেজমেন্ট প্রবাবিলিটিস অ্যান্ড চেকলিস্ট, কি কি রিস্ক ম্যানেজমেন্ট আছে এবং তার চেকলিস্টগুলো কি কি আছে সেটা আমরা দেখব। এখানে বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের থাকতে পারে, কি ফেলার্স থাকতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট চেকলিস্ট, বিভিন্ন ইন্ডিকেটর গুলো থাকতে পারে। মডিউল ডিতে আমরা দেখব অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। একটা ব্যাংকিং এর অপারেশন করতে গেলে কি কি রিস্ক অ্যারাইজ হয়, সেটা আমরা মডিউল ডিতে দেখব। মডিউল ইতে দেখব এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। মডিউল এফে দেখব যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে যেগুলো আমাদের সাপোর্ট নিতে হয়, বিভিন্ন পলিসি আছে। এর ভিতর থাকতে পারে 6টা কোর রিস্ক 6টা পলিসি থাকতে পারে, এবং আরেকটা থাকতে পারে এনভায়রনমেন্টাল সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন। এই পলিসি গাইডলাইনগুলো ডিটেল সম্পর্কে আমরা মডিউল এফ এ জানবো। আর মডিউল জি, যেটা হলো যে এখানে মূলত ম্যাথগুলো আসে মডিউল জি থেকে। এখানে ব্যাজেল অ্যাকর্ড, ক্যাপিটালের বিভিন্ন কনসেপ্ট আমরা দেখব, মিনিমাম ম্যাক্সিমাম লিমিট আছে, বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি আছে, স্ট্রেস টেস্টিং আছে, ব্যাজেল 3 পিলার 1, 2, 3 আছে। এইগুলো আমরা মডিউল জিতে দেখব। তো আমরা আলোচনা করলাম যে আমাদের কি কি মডিউল আছে, আমাদের কি কি টপিকগুলো কাভার করতে হবে। তো এখন আমাদের যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ডিরেক্ট এখন স্লাইডে চলে যাব। আমাদের আজকের যে মডিউল এ, সেটা আমরা এখন দেখব। মডিউল এতে আমরা কি বলছিলাম, ইন্ট্রোডাকশন। অর্থাৎ রিস্ক সম্পর্কে কি কি বলা আছে, রিস্কের কনসেপ্ট কি, রিস্ক আনসার্টিনটি কাকে বলে, রিস্ক অ্যাপিটাইট কাকে বলে, টলারেন্স কাকে বলে, রিস্ক লিমিট কাকে বলে, এইগুলো আমরা মডিউল এতে ইন্ট্রোডাকশনে আলোচনা করব। তো এখানে প্রথম আমি একটা প্রশ্ন রাখছি যে রিস্ক উইথ এক্সাম্পল। আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জানতে গেলে রিস্কটা কি, রিস্ক কাকে বলে। আমরা তো মানে
লাইফের প্রথম থেকে এই পর্যন্ত বিভিন্ন রিস্কের সাথে জড়িত আছি, কিন্তু অ্যাকচুয়াল রিস্ক কাকে বলে সেটা আমরা আজকে জানবো। তো আমরা প্র্যাকটিক্যাল মানে ক্ষেত্রে আমাদের হলো যে ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু যখন বন্ধুদের সাথে একসাথে থাকি তখন আমরা বলি যে একটা রিস্ক নিব। রিস্ক বলতে কি বোঝায়? রিস্কটা এমন একটা জিনিস যেটা মানে সাকসেস এবং ফেল দুইটা হওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু রিস্ক। যদি আপনি জানেন যে এই জিনিসটা সাকসেস হওয়া যাবে না, আপনি যদি সার্টেন হন, তাহলে কিন্তু সেটা রিস্ক হবে না। রিস্ক থাকতে গেলে অলওয়েজ একটা আনসার্টেনটি থাকতে হবে। আনসার্টেনটি কোনটা? আউটকাম, অর্থাৎ যেটা আপনার ডিজায়ার গোল, যেটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটা পাওয়ার একটা আনসার্টেনটি থাকতে হবে। অর্থাৎ আপনার পাইতে পারে, নাও পাইতে পারেন। এবং এখানে একটা মানে মূল জিনিস হলো এই যে যদি ওই জিনিসটা যদি না পান, তাহলে আপনার অ্যাডভার্স ইফেক্ট অর্থাৎ নেগেটিভ ইফেক্ট থাকতে হবে। ঠিক আছে, আমি একটু ব্যাখ্যা করে বলি। যদি ব্যাংকে, যেহেতু আমরা ব্যাংকে চাকরি করি, ব্যাংকের ক্ষেত্রে উদাহরণটা দিই। ব্যাংকের ক্ষেত্রে কি হয়? আমরা কিন্তু বিভিন্ন লোন দেই। লোনের ক্ষেত্রে কি হয়? লোন দেয়া মানে একটা রিস্ক। লোনটা কি হয়? আমরা জানি যে এই লোনটা ফেরত আসতেও পারে, নাও আসতে পারে, তারপরেও আমরা লোনটা দিই। এই জন্য এই যে লোনটা দিচ্ছি, আমরা যে ইনভেস্টমেন্ট করতেছি, এই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা রিস্ক। কারণ আমরা জানি যে লোন দিলে এখন বর্তমান পার্সপেক্টিভে দেখা যায় প্রত্যেকটা ব্যাংকের এনপিএল রেশিও কিন্তু অনেক বেশি। আবার কিছু কিছু ব্যাংক আছে, যেমন হলো যে আমরা রিসেন্ট একটা সেমিনারে জয়েন করছিলাম সিটি ব্যাংকের কিন্তু এনপিএল রেশিও অনেক কম। তো এই যে আমরা লোনটা দিচ্ছি, এই লোনটা সঠিক সময়ে যথাযথ অ্যামাউন্টে ইন্টারেস্ট সহ ফিরে আসার যে মানে আনসার্টিনটি থাকে, এটা হচ্ছে একটা রিস্ক। তো এখানে দেখেন, যদি আমরা মানে বইয়ের ভাষায় পড়ি, তাহলে বলা যাবে কি, রিস্ক ইজ এ ফর্ম অফ আনসার্টিনটি অ্যাবাউট আউটকামস। আউটকামস অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড যে গোল আছে, সেই গোলটা পাওয়ার একটা অনিশ্চয়তা। এবং যেটা হচ্ছে যে পোটেনশিয়ালি অ্যাডভার্স ইফেক্ট অন অ্যান ইন্ডিভিজুয়াল অন অর অ্যান এন্টিটি। ব্যবসার ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে মানে এটা একটা অ্যাডভার্স ইফেক্ট আসবে, অর্থাৎ আমাদের নেগেটিভ ইফেক্ট আসবে। আর সেকেন্ড লাইনে বলছি যে রিস্ক অ্যাজ আনসার্টেনটি রিজাল্টিং ইন অ্যাডভান্স আউটকামস অ্যাডভার্স ইন রিলেশন টু প্ল্যান্ড অবজেক্টিভস অ্যান্ড এক্সপেকটেশনস। একটা যে পরিকল্পিত যে আমাদের লক্ষ্য আছে এবং এক্সপেকটেশন আছে, সেটা যদি অ্যাডভার্স হয় তাহলে সেটা রিস্ক হচ্ছে। ব্যাংকের ক্ষেত্রে কি কি রিস্ক আছে? ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, লিকুইডিটি রিস্ক অ্যান্ড অপারেশনাল রিস্ক। আরও ব্যাজেল থ্রির পিলার টুর আন্ডারে আরও 10টা রিস্ক আছে, যেটা এখানে বলা হয় না। তবে কমন যেগুলো রিস্ক আছে, সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্ক বলতে আমরা যে লোনটা দিচ্ছি, এই লোনটা যদি যথাসময়ে ফেরত না আসে, তাহলে যে মানে ইয়ে ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে যে ক্রেডিট রিস্ক। মার্কেট রিস্ক হচ্ছে যে আমরা যদি যদি ব্যাংক বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করে, কিংবা ব্যাংকের যে নেট ওপেন পজিশন আছে অর্থাৎ ফরেন কারেন্সি যে রিজার্ভ আছে, এই রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশনের কারণে আপ ডাউন করে, তাহলে সেটা মার্কেট রিস্ক। অর্থাৎ মার্কেট ইন্টারেস্ট রেটের সাথে যদি রিস্কটা জড়িত থাকে, তাহলে সেটা হচ্ছে মার্কেট রিস্ক। লিকুইডিটি রিস্ক হচ্ছে ফান্ডিং লিকুইডিটি রিস্ক। আর হচ্ছে লিকুইডিটি রিস্ক হচ্ছে যে একটা অ্যাসেট যদি আমি যথাসময়ে দ্রুত ক্যাশে কনভার্ট না করতে পারি, তাহলে যে রিস্কটা হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক। অপারেশনাল রিস্ক হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে পিপল প্রসেস সিস্টেমের ফেইলিওরের কারণে যে সমস্ত ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। রিস্ক সম্পর্কে একটা উদাহরণ হচ্ছে, এখানে দেখেন, ইফ দ্য ফিউচার লস ইজ সার্টেন ইট ইজ নট এ রিস্ক। ঠিক আছে, যদি আমাদের ফিউচার লসটা সার্টেন হয়, যদি নিশ্চিত হয়, তাহলে কিন্তু সেটা রিস্ক হবে না। কারণ রিস্কের ডেফিনিশনে বলা আছে রিস্ক ইজ এ ফর্ম অফ আনসার্টেনটি অ্যাবাউট আউটকামস। অর্থাৎ ওইটা লসও হইতে পারে, লাভও হইতে পারে, এরকম যদি ফ্যাক্টর জড়িত থাকে, তাহলে সেটা হবে রিস্ক। যেটা আমি জেনেই যাই যে এটা হলো যে লস হবে কিংবা লাভ হবে, তাহলে কিন্তু সেটা রিস্ক না। এখানে সম্ভাবনা থাকবে লাভ এবং লস দুইটা হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, একটা উদাহরণ সাহায্যে রিস্কটাকে বোঝানো হয়েছে। জাম্পিং আউট অফ অ্যান এয়ারপ্লেন উইদাউট এ প্যারাশুট টু সার্টেন ডেট ইজ নট এ রিস্কি। অর্থাৎ আমরা যদি উড়োজাহাজ থেকে অনেক উঁচু থেকে যদি প্যারাশুট ছাড়াই
যদি প্যারাশুট না নিয়ে শুধু এমনি এমনি লাফ দেয় তাহলে কিন্তু নিশ্চিত মৃত্যু, এটাতে কিন্তু কোনো রিস্ক হবে না, কারণ এখানে কিন্তু বাঁচা এবং মরার সম্ভাবনা থাকে না। যদি কেউ ওই প্যারাশুট থেকে একটা মানে প্যারাশুট নিয়ে লাফ দেয় তাহলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো এটা বলতেছে যদি সার্টেন হয় তাহলে সেটা রিস্ক হবে না, যদি আনসার্টেন হয় তাহলে সেটা রিস্ক হবে। অর্থাৎ রিস্ক বলতে হচ্ছে যে আনসার্টেনটি অ্যাবাউট আউটকামস, আর যেটা অ্যাডভার্স ইফেক্ট আসবে। তো এখানে ওই যে মডিউল ডি তে দেখলাম যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এখানে দেখেন রিস্ক এবং আনসার্টিনটি যদি কোনো পার্থক্য করতে পারে, কম্পেয়ার করতে পারে, তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন। আপনাদের রিস্কের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এটা নোন হতে হবে এবং মেজারেবল। অর্থাৎ আমি যে লোনটা দিচ্ছি, ব্যাংক যে লোনটা দিচ্ছে এটা কিন্তু নোন হয় যে আমার দেখা যাচ্ছে যে 5%, 7%, 2%, 3% কিন্তু লোনটা পে ব্যাক হয় না। এটা কিন্তু আমাদের নোন, কারণ আমরা জানি যে পে ব্যাক হয় না, আবার পে ব্যাক হইতেও পারে। এই কিন্তু এটা কিন্তু মেজার করা যায়। রিস্কের ক্ষেত্রে অলওয়েজ যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নোন এবং মেজারেবল। আর আনসার্টিনটির ক্ষেত্রে হচ্ছে যে অলওয়েজ আননোন এবং আনঅ্যাক্সেসেবল। অর্থাৎ আনসার্টিনটি মানে একেবারেই জানা না, ডাটা তথ্য উপাত্ত কোনো কিছু থাকে না, এবং এটা কোনো মেজার করা যায় না। তো দেখেন, রিস্ক রিলেটস টু নোন অ্যান্ড মেজারেবল প্রবাবিলিটিস, আনসার্টেনটি ইনভলভস আননোন প্রবাবিলিটিস অ্যান্ড আনপ্রিডিক্টেবল আউটকামস। রিস্ক ক্যান বি কোয়ান্টিফাইড অ্যান্ড অ্যাক্সেসড অবজেক্টিভলি, ডিফিকাল্ট টু কোয়ান্টিফাই অর অ্যাক্সেস ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন। আনসার্টেনটি মানে কি? আনসার্টেন মানে কোনো কিছু জানি না। ঠিক আছে? রিস্ক অ্যারাইজ ফ্রম আইডেন্টিফাইবল ইভেন্টস অর সিচুয়েশন, uncertainty arises from ambiguity or and lack of information. Risk involves known potential outcomes and their likelihoods. Uncertainty, তো এখন দেখেন যে রিস্ক এবং আনসার্টেনটির ভিতরে কি হচ্ছে, যে রিস্কটা নন এবং মেজারেবল, আনসার্টেনটি হলো আননোন এবং নন মেজারেবল। তো প্রথমে আমি রিস্ক এবং আনসার্টেনটির একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপর আছে যে রিস্ক রিটার্ন ট্রেড অফ, অর্থাৎ রিস্ক রিটার্নের ভিতরে সম্পর্ক। এখানে বলে রাখা ভালো যে রিস্ক এবং রিটার্নের সাথে পজিটিভ কোরিলেশন আছে। অর্থাৎ যত রিস্ক বেশি রিটার্ন তত বেশি, যত রিস্ক কম রিটার্ন তত কম। এখানে দেখেন রিস্ক ইজ দ্য চান্স দ্যাট অ্যান ইনভেস্টর ইজ গোয়িং টু লস মানি। ঠিক আছে? একটা ইনভেস্টমেন্ট করতে গেলে যে লস হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে রিস্ক। আর রিটার্ন হচ্ছে, গেন হচ্ছে কি, যে ওই ইনভেস্টমেন্ট করে যে টাকাটা আমার লাভ হচ্ছে সেটা হচ্ছে রিটার্ন। রিস্ক রিটার্ন ট্রেড অফের ক্ষেত্রে বলছে যে রিস্ক রিটার্ন ট্রেড অফ ইজ অ্যান ইনভেস্টমেন্ট প্রিন্সিপালস দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য হায়ার দ্য রিস্ক দ্য হায়ার দ্য পোটেনশিয়াল রিওয়ার্ডস। অর্থাৎ রিস্ক যত বেশি হবে রিওয়ার্ডটাও রিটার্নটাও তত বেশি হবে। তো এইগুলো সব একই আলোচনা এখানে, রিস্ক রিটার্নের সম্পর্কে আলোচনা, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? অর্থাৎ আমরা রিস্কটাকে দেখলাম, এখন দেখবো যে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় বা রিস্ক ম্যানেজমেন্ট কি জিনিস। আমরা রিস্কটা কোনো কিছু ম্যানেজমেন্ট করতে গেলে, ম্যানেজ করতে গেলে কি করতে হয়? আগে রিস্কটা আইডেন্টিফাই করতে হয়। রিস্ক যদি চিহ্নিত না করতে পারি তাহলে কিন্তু রিস্ক ম্যানেজ করতে পারবো না। তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা কি হচ্ছে, যে একটা সিস্টেমেটিক প্রসেস অফ কিসের আইডেন্টিফাইং, অর্থাৎ রিস্কটা আইডেন্টিফাই করতে হবে, রিস্কটা পরিমাপ করতে হবে এবং মিটিগেট করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ আইডেন্টিফাইং, অ্যাসেসিং অ্যান্ড মিটিগেটিং দ্য রিস্ক। এই রিস্কটা কি করে ক্যান অ্যাফেক্ট ইউর অর্গানাইজেশন, অর্গানাইজেশনে যেটা প্রভাব ফেলে। It involves analyzing risk, likelihood, and impact, developing a strategy to mitigate harm, and monitoring measures effectiveness. ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্ব কি? রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্ব অবশ্যই আছে। যদি রিস্কটাকে প্রপারলি ম্যানেজ করা না যায় তাহলে প্রতিষ্ঠান অনেকগুলো লসের সম্মুখীন হয় এবং প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কলাপস হইতে পারে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে লিকুইডিটি রিস্ক আছে, সে লিকুইডিটি রিস্ক যদি যথাযথভাবে ম্যানেজ করা না যায়, ব্যাংকিং এর ক্ষেত্রে কি হয়? ব্যাংকিং কিন্তু রেপুটেশন বিজনেস করে। অর্থাৎ ব্যাংকের রেপুটেশন একবার যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু ব্যাংকটা দ্রুত কলাপস হয়। অর্থাৎ ব্যাংক কি করে? পরের ধনে পদ্মারি করে, অর্থাৎ ডিপোজিটরদের টাকা নিয়ে ব্যাংক ব্যবসা করে।
ডিপোজিটারদের যদি কনফিডেন্স লস হয়, তারা যদি ডিপোজিটগুলো টানা শুরু করে, তাহলে কিন্তু ব্যাংকের কোনো কিছু করার থাকে না, তখন ব্যাংকটা কলাপস হয়। এই জন্য বলতেছে যে ব্যাংকের ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রথমে কি করে, প্রোটেক্টস কি করে, অর্গানাইজেশনস রেপুটেশন। অর্গানাইজেশনের রেপুটেশনটা এটা রক্ষা করে। কিভাবে রক্ষা করে? কারণ রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফাংশন যদি করে, তাহলে ওই প্রতিষ্ঠান লসের সম্মুখীন হয় না। লসের সম্মুখীন না হলে ব্যাংকের রেপুটেশনটা বাড়ে। যেমন আমরা বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি দেখি, যে বিভিন্ন ব্যাংকের এনপিএল রেশিও অনেক হাই। তাদের ক্যাপিটাল হলো যে মাইনাসে আছে, অর্থাৎ ব্যাংক পরিচালনা করতে গেলে যে 500 কোটি ক্যাপিটাল লাগে, অথবা টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেটের 12.5% ক্যাপিটাল লাগে, এই ক্যাপিটালটা তাদের নাই। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সরকারি ব্যাংকগুলো লসে থাকে, এবং কিছু কিছু বেসরকারি ব্যাংক আছে সেগুলোও লসে থাকে। সরকার কি করে, ওই ব্যাংকগুলোকে ক্যাপিটাল ইনজেক্ট করে, ইনজেক্ট করে তার ক্যাপিটাল লিকুইডিটিটা ভালো রাখে। ঠিক আছে? তো ব্যাংকের ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা ব্যাংকের রেপুটেশনকে রক্ষা করে। মিনিমাইজ লস, লসটা অনেক মিনিমাইজ করে। অর্থাৎ যখন রিস্ক ম্যানেজমেন্টের কাজ কি, ব্যাংকের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এলিমেন্টসে কি কি রিস্ক আছে সেটা আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করে কি করা, সেটা পরিমাপ করা, পরিমাপ করে কি করে, হায়ার ম্যানেজমেন্টকে সেটা জানায়। হায়ার ম্যানেজমেন্ট সেই রিস্কের প্রবাবিলিটি সিভিয়ারিটি দেখে সেটা ডিসিশন নেয়। ঠিক আছে? এই ডিসিশনটা নেয়ার ফলে ব্যাংক কিন্তু প্রপার ডিসিশনটা, প্রপার ডাটা তথ্য উপাত্ত পাইলে ডিসিশন মেকিংটা কারেক্ট হয়। যখন ডিসিশন মেকিংটা কারেক্ট হয়, তখন সেই প্রপার অ্যাকশনে ব্যাংক যায়, যে অ্যাকশনে যাওয়ার ফলে ব্যাংকের লসটা অনেক কমে যায়। ঠিক আছে? সো ব্যাংকের ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট কি করে, লসটা মিনিমাইজ করে। ইনকার্জ ইনোভেশন অ্যান্ড গ্রোথ। যখন লসটা কম হবে, ব্যাংকের যখন ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকবে, তখন কিন্তু সে ইনোভেশনে অনেক বেশি গুরুত্ব দিতে পারবে। কেন? কারণ হচ্ছে সে নতুন নতুন সফটওয়্যার কিনতে পারবে, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবে, নতুন নতুন ম্যান পাওয়ার নিয়োগ দিতে পারবে, এবং ব্যাংকের গ্রোথ অনেক বেশি হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট যদি প্রপারলি ফাংশন করে, তাহলে প্রতিষ্ঠান অনেক বেশি লাভ করতে পারে। লাভ করার ফলে ইনোভেশন এবং গ্রোথ অনেক বেশি হয়। ইনহ্যান্স ডিসিশন মেকিং। রিস্ক ম্যানেজমেন্ট ডাটা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ডিসিশন মেকিংকে আরো অনেক সহজ করে দেয়। ঠিক আছে? যখন ডাটা তথ্য উপাত্ত থাকবে এবং রিস্কটা প্রপারলি অ্যাসেস করা যাবে, তখন কিন্তু ডিসিশন মেকিংটা আরো বেশি এক্সাক্ট হবে। তো ব্যাংকের ক্ষেত্রে কি হয়, যে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্গানাইজেশনসের রেপুটেশনকে সে কোনোদিন হ্যাম্পার করতে দেয় না, অর্গানাইজেশনসের রেপুটেশনকে সে রক্ষা করে, লসটাকে অনেক বেশি কমায় নিয়ে আসে, ইনোভেশন এবং গ্রোথে সে সাহায্য করে, এবং ডিসিশন মেকিং এ সে আরো বেশি অবদান রাখতে পারে। তো এটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা হচ্ছে যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। যে সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে কিভাবে অ্যালাইন করা হয়, ব্যাংকের যে স্ট্র্যাটেজি আছে, অর্থাৎ ব্যাংক কোন ক্ষেত্রে কতটুকু রিস্ক নিতে প্রস্তুত আছে, কোনটা তার ইনভেস্টমেন্ট প্রসিডিওর কি হবে, তার ইন্টারনাল পলিসি প্রসিডিওর কি হবে, সেই পলিসি প্রসিডিওরের সাথে সেটা অ্যালাইন থাকে। তার পিপল কি আছে, অর্থাৎ যে এমপ্লয়িরা আছে তাদের হলো যে কিভাবে ম্যানেজ করতে হবে, টেকনোলজি, প্রসেস, নলেজ, এই সমস্ত বিষয়গুলোর সাথে টোটাল ব্যাংকের অ্যাসেটের সাথে সেটা অ্যালাইন করে। অ্যালাইন করে কি করে, রিস্কটাকে অ্যাসেস করে, এভালুয়েট করে এবং ম্যানেজ করে। ঠিক আছে? একটা প্রতিষ্ঠান যে রিস্কটা ফেস করে, সেই রিস্কটাকে সে অ্যাসেস করে, এভালুয়েট, ম্যানেজ করে, ম্যানেজ করে সেটা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে প্রপারলি ফাংশন করায় ব্যাংকের ক্ষেত্রে সে ভূমিকা পালন করে। তো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা হচ্ছে যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা ব্যাংকের স্ট্র্যাটেজি, পিপল, প্রসেস, সিস্টেম, টেকনিকের সাথে যেটা অ্যালাইন থাকে। অর্থাৎ এই এই স্ট্র্যাটেজি, পিপল, টেকনিক, প্রসেস, নলেজের সাথে সেটা সামঞ্জস্য রাখতে হয়। সামঞ্জস্য রেখে রিস্কটাকে সে অ্যাসেস করে, এভালুয়েট করে, মিটিগেট করে, ম্যানেজ করে। ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। দ্য রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস অফ এ ব্যাংক ডিপেন্ডস অন অ্যাকাউন্টেবিলিটি অফ সেভারেল কি প্লেয়ার্স। এখন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে।
যেমন একটা একটা কি ব্যাংকের কি পিলার্স গুলো আলাদা থাকে, এবং সেই কি পিলার্স এর রোলও ডিফারেন্ট থাকে। তো এই জন্য রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা ব্যাংক ভেদে এটা ভিন্নতা কাজ করে। এখন আমরা দেখব যে স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট, কি কি ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট কি কি ক্ষেত্রে সে মানে কাজ করে, কোথায় কোথায় রিস্ক ম্যানেজমেন্টটা অ্যাপ্লাই করা হয়। এখানে দেখেন, টু প্রমোট বেটার রিস্ক কালচার অ্যাট অল লেভেলস অফ অপারেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সকল অপারেশনের লেভেলে রিস্ক কালচারটাকে আরো প্রমোট করে। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টটা রিস্ক কালচারকে আরো বেশি প্রমোট করে। এখন রিস্ক কালচার কাকে বলে এটা আমরা ডিটেলস নিচে পড়বো, আছে রিস্ক কালচার। রিস্ক কালচার সম্পর্কে তারপরেও একটু বলি। রিস্ক কালচার হচ্ছে যে একটা রিস্ক কি এবং সেটা ম্যানেজমেন্ট করার টেকনিক জানতে হবে। এই সমস্ত নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সেটা বলছে রিস্ক কালচার। তো রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক কালচারটাকে আরো বেশি প্রমোট করে, বেটার করে। তারপরে কি হয়, যে প্রোভাইড মিনিমাম স্ট্যান্ডার্ড ফর রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস। রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে মিনিমাম স্ট্যান্ডার্ডটা কি করে, রিস্ক ম্যানেজমেন্ট সেটা দেয়। রিস্ক ম্যানেজমেন্ট একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস কি হবে এই রিলেটেড মিনিমাম স্ট্যান্ডার্ড দেয়। ঠিক আছে, যেমন বাংলাদেশ ব্যাংকের যে ইয়ে পলিসি গাইডলাইন আছে, এই পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকের স্ট্র্যাটেজি রিস্ক ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড কি হবে। যেমন এনপিআর ক্ষেত্রে কত রাখতে হবে, তারপর ক্যামেলস রেটিং এ কত থাকতে হবে, আমাদের ব্যাংকের টার্গেট কি হতে হবে, প্রফিট টার্গেট কি হতে হবে, ইনভেস্টমেন্ট টার্গেট কি হতে হবে, এটা রিস্ক ম্যানেজমেন্ট সেটা প্রোভাইড করে। তারপর কি করছে, যে টু ইমপ্রুভ ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ ইন্ডিভিজুয়াল ব্যাংকস এন্ড স্টেবিলিটি অফ দ্য ওভারঅল ফিনান্সিয়াল সেক্টর। টোটাল ফিনান্সিয়াল সেক্টরকে ফিনান্সিয়াল সাউন্ডনেস এবং স্টেবিলিটির ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ভূমিকা পালন করে। ঠিক আছে, কিভাবে ভূমিকা পালন করে, রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক আইডেন্টিফাই, অ্যাসেস এবং ম্যানেজ করে সেটা ওভারঅল ফিনান্সিয়াল সেক্টরকে আরো বেশি স্টেবল রাখে। ঠিক আছে, তারপর কি হচ্ছে, যে টু ইনকার্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন টু অ্যাডপ্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট এ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক কি হবে, এক প্রপার একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক সে রিস্ক ম্যানেজমেন্ট এটা প্রোভাইড করে। তো আমরা দেখলাম স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট, প্রথমে বলছে যে রিস্ক কালচার বিল্ড আপ করতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট দরকার। মিনিমাম স্ট্যান্ডার্ড, রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ক্ষেত্রে মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করতে গেলে রিস্ক ম্যানেজমেন্ট দরকার। ফিনান্সিয়াল সাউন্ডনেস, ওভারঅল ফিনান্সিয়াল সেক্টরের যে সাউন্ডনেস আনার জন্য, স্টেবিলিটি আনার জন্য রিস্ক ম্যানেজমেন্ট দরকার। এবং ফিনান্সিয়াল ফিনান্সিয়াল টু অ্যাডপ্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্ট এবং কি হবে সেটা গ্রহণ করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট আমাদের দরকার। এরপর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট। রিস্ক অ্যাপেটাইট কাকে বলে, অবজেক্টিভস কি, আর রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্কের ক্রাইটেরিয়া কি কি হইতে পারে। এটা কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এটা কিন্তু ব্রড কোশ্চেনে দিতে পারে এই তিনটা একসাথে করে। তো রিস্ক অ্যাপেটাইটটাকে আমরা জানতে হবে। রিস্ক অ্যাপেটাইট জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে অ্যাপেটাইট মানে কি। আমরা জানি অ্যাপেটাইট মানে ক্ষুধা তৃষ্ণা, অর্থাৎ আকাঙ্ক্ষা, আমি এই জিনিসটা এতটুকু খাইতে চাচ্ছি, এতটুকু করতে চাচ্ছি, এটা হচ্ছে যে অ্যাপেটাইট। তাহলে রিস্ক অ্যাপেটাইট কি জিনিস, আমি রিস্ক কতটুকু নিব, কতটুকু নিতে প্রস্তুত আছি, এইটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। তো এখন যদি আমরা দেখি যে রিস্ক অ্যাপেটাইট ইজ দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ রিস্ক অ্যান অর্গানাইজেশন ইজ প্রিপেয়ার টু পারসিউ অর টেক ইন অর্ডার টু অ্যাটেইন দ্য অবজেক্টিভস অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দোজ অফ ইটস স্টেক হোল্ডার অ্যান্ড শেয়ার হোল্ডার্স। অর্থাৎ ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে যে স্টেক হোল্ডার আছে এবং শেয়ার হোল্ডার আছে তাদের একটা এক্সপেকটেশন থাকে। তাদের এক্সপেকটেশনটা মিট আপ করার জন্য এবং ব্যাংকের যে নিজস্ব যে অবজেক্টিভস আছে, যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণ করার জন্য একটা ব্যাংক কতটুকু রিস্ক নিবে, সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। কতটুকু রিস্ক নিবে এবং কি কি ক্ষেত্রে রিস্ক নিবে, সেটা হচ্ছে যে রিস্ক অ্যাপেটাইট। ঠিক আছে, আমি যদি আরো ক্লিয়ার করতে পারি, যদি করি, তাহলে আমরা বলতে পারি ব্যক্তিগত জীবনে যদি আমরা কেউ ফুটবল খেলি, ঠিক আছে, তো আমার নিজের ক্ষেত্রে যদি বলি যে আজ সকাল 7:30টার সময় আমার ফুটবল খেলা ছিল। তো এখন আমার লক্ষ্য কি, ভালো ফুটবল খেলা। ভালো ফুটবল খেলতে গেলে আমার কিছু প্ল্যানিং আছে, যে একটু বেশি সময় ঘুমাইতে হবে, শরীরটা সাউন্ড থাকতে হবে। তারপর কি করতে হবে, যে আমাকে পরিমিত খাইতে হবে, বেশি খাইলে কিন্তু আমি মানে দৌড়াতে পারবো না। তাহলে
এই যে খাচ্ছি আমি কিন্তু আরো বেশি খাইতে পারি কিংবা আরো কম খাইতে পারি, কিন্তু আমাকে পরিমিত খাইতে হবে, যাতে আমি খেলাটা ভালো খেলতে পারি এবং ভালো গোল দিতে পারি। ঠিক আছে? তাহলে আমার খাওয়ার একটা লিমিট আছে, যে আমি সর্বনিম্ন এতটুকু খাইলে, 200 গ্রাম খাইলে কিংবা তার কম খাইলে আমি মানে মাথা ঘুরে পড়ে যাব। এবং দেখা যাচ্ছে যদি 2 কেজি খাই, তাহলে দেখা যাচ্ছে যে পেট ভারীর জন্য আমি খেলতে পারবো না। তাহলে আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভালো ফুটবল খেলা এবং গোল করা। ভালো ফুটবল খেলতে এবং গোল করতে গেলে আমার কতটুকু খাইতে হবে, এটা কিন্তু আমার ফিজিক্যাল কন্ডিশন এবং সিচুয়েশন ভেদে কিন্তু আমি সেটা নির্ধারণ করব। কতটুকু আমি খাইতে চাচ্ছি, এটা কিন্তু আমার অ্যাপেটাইট। এটা হচ্ছে ফুড অ্যাপেটাইট। ঠিক আছে? যে আমি এতটুকু খাইতে চাচ্ছি আমার লক্ষ্য অর্জন করার জন্য। তো ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে, যে ব্যাংক তার নিজস্ব অবজেক্টিভস এবং তার সাথে যে শেয়ার হোল্ডার আছে, অর্থাৎ ব্যাংকের যে শেয়ারের যে মালিক আছে, যে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আছে, তাদের এক্সপেকটেশন আছে, স্টেক হোল্ডার আছে, যেমন আমরা এমপ্লয়ি, তারপর থার্ড পার্টি যারা আমাদের ব্যাংকের সাথে কাজ করে, থার্ড পার্টি আছে, এদের এক্সপেকটেশন অনুযায়ী ব্যাংক কতটুকু রিস্ক নিচ্ছে, অর্থাৎ ব্যাংকের একটা ইনভেস্টমেন্ট কতটুকু করবে, সেটা হচ্ছে ব্যাংকের রিস্ক অ্যাপেটাইট। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। অর্থাৎ ব্যাংক তার নিজস্ব অবজেক্টিভস এবং স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার্সের অবজেক্টিভ পূরণের লক্ষ্যে কতটুকু রিস্ক নিবে, সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। এখানে দেখেন, রিস্ক অ্যাপেটাইট ইজ দ্য লেভেল অ্যান্ড টাইপ অফ রিস্ক এ ব্যাংক ইজ অ্যাবল অ্যান্ড উইলিং টু অ্যাজিউম ইন ইটস এক্সপোজার অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। ঠিক আছে? রিস্ক অ্যাপেটাইটের অবজেক্টিভস, রিস্ক অ্যাপেটাইটের উদ্দেশ্যটা কি? রিস্ক অ্যাপেটাইটের 5টা অবজেক্টিভস আছে আপনাদের মডিউল অনুযায়ী। এখানে হচ্ছে যে আপহোল্ডিং দ্য হাইয়েস্ট ইথিক্যাল স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট, অর্থাৎ রিস্ক অ্যাপেটাইট যদি প্রপারলি করা হয়, তাহলে ইথিক্যাল স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট, ব্যাংক পরিচালনার ইথিক্যাল স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্টটা আপহোল্ড থাকে। তারপর কি হয়, একটা ব্যাংক লং টার্মে সাস্টেন করে, প্রিজার্ভিং দ্য লং টার্ম ফিনান্সিয়াল রেজিলিয়েন্স অফ দ্য ব্যাংক, ব্যাংকটা লং টার্মে সাস্টেন করে যদি প্রপারলি রিস্ক অ্যাপেটাইটটা নেওয়া হয়। অ্যাভয়েডিং লসেস হোয়েন ইনভেস্টিং পাবলিক মানি, ব্যাংক তো পাবলিক মানি নিয়ে ব্যবসা করে, এই রিস্ক অ্যাপেটাইটের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, লসটা আরো কমে আসে। ইনশিওরিং কমপ্লায়েন্স উইথ লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অব্লিগেশনস, আমরা যখন ব্যাংকের ক্ষেত্রে রিস্ক অ্যাপেটাইট করি, তখন ব্যাংকের ক্লাসিফাই সিএল রেশিও কত হবে, আমরা সেটা রিস্ক অ্যাপেটাইটে একটা নির্ধারণ করি। তা রিস্ক অ্যাপেটাইট কিন্তু মানে দেখা যাচ্ছে যে এটা 26 সাল, 26 সাল কিন্তু জানুয়ারি মাসের ভিতরে রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্টটা করতে হয়। অর্থাৎ ব্যাংক কতটুকু লোন দিবে, কতটুকু অন ব্যালেন্স শিট অফ ব্যালেন্স শিট থাকবে, তার ক্যামেলস রেটিং কি হবে, তার হলো যে টোটাল যে পলিসি প্রসিডিওর কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ কি পরিমাণে ফিগার ফ্যাক্টস ফিগার থাকবে, এটা কিন্তু বছরের প্রথমে অ্যাপেটাইট নিতে হয়। এবং এই অ্যাপেটাইট নেওয়ার ক্ষেত্রে কি করতে হয়, রেগুলেটরি এবং লিগ্যাল যে বাইন্ডিংস আছে, যেমন এখানে আছে সেক্টরাল কনসেন্ট্রেশন, তার ডিভিশনাল কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনগুলো খেয়াল করে এই রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্টটা করতে হয়, যাতে রেগুলেটরি অব্লিগেশন কোনো কিছু ভায়োলেট না হয়। ঠিক আছে? তো রিস্ক অ্যাপেটাইট কি হয়, ইনশিওরিং কমপ্লায়েন্স উইথ লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অব্লিগেশনস। তারপর কি হচ্ছে, মেইনটেনিং এ রোবাস্ট ইন্টারনাল কন্ট্রোল এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অপারেশনাল কন্টিনিউটি। যদি রিস্ক অ্যাপিটাইট প্রপারলি করা হয়, তাহলে কিন্তু অপারেশনাল কন্টিনিউটি থাকে, অর্থাৎ অপারেশনটা চলমান থাকে, ব্যাংক কলাপস করে না। তো আমরা দেখলাম যে রিস্ক অ্যাপিটাইটের অবজেক্টিভসটা প্রথম কি হচ্ছে, যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা আপহোল্ডিং করে, লং টার্ম সাস্টেন করে, পাবলিক মানি যাতে লস না হয় সেটা অ্যাভয়েড করে। তারপরে কি হচ্ছে, যে লিগ্যাল এবং রেগুলেটরি যে অব্লিগেশনস আছে সেটা কমপ্লাই করে, আর অপারেশনাল কন্টিনিউটিটা সেফগার্ড করে, অর্থাৎ অপারেশনাল কন্টিনিউটিটা ক্যারি করে। এটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইটের অবজেক্টিভস। এখন রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, রিস্ক অ্যাপেটাইট তো দেখলাম। রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে এই যে টোটাল রিস্ক অ্যাপেটাইটটা করলাম,
এই রিস্ক অ্যাপিটাইটটা করতে গেলে ডিটেলস আউটলাইনটা কি হইতে হবে, একটা ফরম্যাট আকারে রিস্ক অ্যাপিটাইটটাকে যদি ফরম্যাট আকারে দেওয়া হয় সেটা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এ রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ থাকবে দ্যাট আউটলাইন্স অ্যান অর্গানাইজেশনস ওভারঅল স্ট্র্যাটেজি রিগার্ডিং রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজি সেটা একটা ডিটেলস আউটলাইন এই রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে। It provides a high level view of how the organization perceives and manages risk across various business units, functions and process. এটা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ রিস্ক অ্যাপিটাইটটা একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে দাঁড় করানো হলে সেটা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক। রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক কি কি বিষয় নিয়ে জড়িত থাকে, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া নিয়ে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক হয়, এটা কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেটা প্রথমে হচ্ছে যে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কটা হচ্ছে বছরে একবার রিভিউ করবে কি বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ বোর্ড বছরে একবার রিভিউ করবে এবং অ্যাপ্রুভ করবে। প্রতি বছরে একবার করে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কটা রিভিউ করা হয় এবং বোর্ডের অ্যাপ্রুভ করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। এই রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কটা করতে গেলে ব্যাংকের যে স্ট্র্যাটেজি আছে, অবজেক্টিভস আছে এবং কি স্টেক হোল্ডার ডিমান্ডস, ব্যাংকের যে স্টেক হোল্ডারের এক্সপেকটেশন, ব্যাংকের নিজস্ব অবজেক্টিভস, এইগুলোর সাথে এই রিস্ক অ্যাপিটাইট যখন করা হয় তখন সেটা অ্যালাইন রাখতে হয়। যদি কোনো ব্যাংকের নেক্সট ইয়ারের টার্গেট, প্রফিট টার্গেট যদি 1,000 কোটি থাকে, তাহলে ওই 1,000 কোটি টাকার টার্গেট নিয়ে কিন্তু রিস্ক অ্যাপিটাইট করতে হয়। অর্থাৎ 1,000 কোটি টাকা প্রফিট টার্গেট অ্যাচিভ করতে গেলে ব্যাংক কি পরিমাণ লোন দিবে এটা কিন্তু রিস্ক অ্যাপিটাইটে উল্লেখ থাকে। ঠিক আছে, কোন কোন সেক্টরে কতটুকু লোন দেবে, এখানে আছে সেক্টর কনসেন্ট্রেশন আছে, যেমন রেডিমেড গার্মেন্টস আছে, তারপর হলো যে ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে যে আছে যে ব্যাংক অ্যান্ড এনবিএফআই তে আছে। এই প্রত্যেকটা সেক্টরে ব্যাংক কতটুকু লোন দিবে এই ব্যাংকের ওভারঅল স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে রিস্ক অ্যাপিটাইট করা হয়। তাহলে বলছে যে বি ইন লাইন উইথ দ্য অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অবজেক্টিভস অ্যান্ড কি স্টেক হোল্ডার ডিমান্ডস। তারা বলছে যে রিস্ক অ্যাপিটাইটটা করতে গেলে সেটা অবশ্যই অল রিস্ক ইস্যুগুলো, ব্যাংকের যত ধরনের রিস্ক আছে সব ধরনের রিস্কগুলো কিন্তু রিস্ক অ্যাপিটাইটের ভিতরে আনতে হয়। এখানে বলছে কাভার অল কি রিস্ক, ডিসকাসিং রিস্ক প্রিফারেন্স বোথ ইন টার্মস অফ রিস্ক দ্যাট আর শর্ট আউট অ্যান্ড রিস্ক দ্যাট শুড বি মিনিমাইজড। অর্থাৎ রিস্কের ইম্পর্টেন্সের ক্ষেত্রে কি কি রিস্ক থাকতে পারে সেগুলো টোটাল রিস্কটাকে কাভার করে রিস্ক অ্যাপিটাইটটা করতে হয়। রিকগনাইজ দ্যাট লসেস অকার্স অ্যান্ড আর পার্ট অফ বিজনেস, ব্যাংকের সকল পার্ট এবং বিজনেসের ওভারঅল বিজনেস অবজেক্টিভসকে এটা রিকগনাইজ করতে হয়। তারপর কি করতে হয়, 5 নম্বরে, 5 নম্বরে বলছে যে রিফ্লেক্ট দ্য হিউম্যান অ্যান্ড টেকনোলজিক্যাল রিসোর্সেস নিডেড টু মেজার অ্যান্ড ম্যানেজ দ্য ব্যাংকস রিস্ক ইন এ টাইমলি ফ্যাশন। টাইমলি, সময় মতো এটা কাজ করতে হয়। তো আমরা দেখলাম যে রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্কে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক অ্যাপিটাইট ফ্রেমওয়ার্ক হয়। এরপরে দেখবো যে হোয়াট ইজ রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট, হাউ এ রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট শুড বি ডেভেলপড। একটা রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা কিভাবে ডেভেলপ হওয়া উচিত। রাইট দ্য ডিফারেন্ট রিস্ক অ্যাপিটাইট এরিয়াস অফ এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কি কি এরিয়া আছে রিস্ক অ্যাপিটাইটের ক্ষেত্রে। তাহলে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা কি হলো, যে টোটাল যে রিস্কটা আমরা নিচ্ছি এই রিস্কটাকে একটা স্টেটমেন্ট আকারে আমাদের বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়, যেটাকে বলা হচ্ছে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট। ঠিক আছে, টোটাল স্টেটমেন্টটা আমাদের ফান্ডেড, নন ফান্ডেড, ইনভেস্টমেন্ট টার্গেট, প্রফিট টার্গেট, ক্যামেলস রেটিং কি হবে, তারপর হলো যে ব্যাংকের হলো যে নিজস্ব যে সার্ভেলিয়েন্স রেটিং আছে সেই রেটিং কি হবে, এনপিএল রেশিও কত হবে, এই টোটাল জিনিসটাকে একটা স্টেটমেন্ট আকারে করতে হয়, যেটাকে বলতেছে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট। এই রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটাকে কিভাবে করতে হয়, কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, কি কি বিষয়গুলো এখানে ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে যে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট করতে গেলে ব্যাংকের প্রথমে যে ফিনান্সিয়াল অবজেক্টিভস আছে, স্ট্র্যাটেজি আছে, এইটা দিয়েই শুরু করতে হয়। অর্থাৎ ব্যাংক, দেখা যাচ্ছে কোনো ব্যাংক, আমি আগেই বলছি, যদি 1,000 কোটি লাভ করতে চাই, এই 1,000 কোটি লাভ করতে গেলে
টোটাল যে ইনভেস্টমেন্ট অন ব্যালেন্স শিট, অফ ব্যালেন্স শিট, তার হলো যে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট, তারপর তার প্রপার্টি এন্ড অ্যাসেট কতটুকু হইতে হবে, সেটা ব্যাংকের অবজেক্টিভস এবং স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করে থাকতে হয়। অ্যালাইন করে সেটা রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা করতে হয়। এই রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা করতে গেলে আমাদের বিভিন্ন জিনিসগুলো মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স শিট, প্রফিট লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো এবং ইকুইটি স্টেটমেন্ট, এই অ্যানুয়াল রিপোর্ট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ব্যাংকের যে সক্ষমতা আছে এই সক্ষমতা বিচার করে রিস্ক অ্যাপিটাইটটা করতে হয়। তারপর কি করতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয়, রেগুলেটরি রিকোয়ারমেন্ট অর্থাৎ ব্যাংক পরিচালনা করতে গেলে যেমন ব্যাজেল থ্রির ক্ষেত্রে কি হয় যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কত থাকতে হবে। ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও মিনিমাম থাকতে হবে এমসিআর 10%, বাফার সহ 12.5%। তো যখন ব্যাংক একটা রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট করবে তখন কিন্তু মিনিমাম তার টার্গেট থাকবে যে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও 12.5 থাকতে হবে। 12.5 থাকতে গেলে সে কিন্তু 12.5 টার্গেট নেয় না, রিস্ক অ্যাপিটাইট করে, দেখা যাচ্ছে যে 14-15 রিস্ক অ্যাপিটাইট করে, যে আমার টার্গেট 14-15-তে যাওয়া। 15% রিস্ক ওয়েটেড অ্যাসেটের 15.5-15% আমাদের ক্যাপিটাল এডিকুয়েসি থাকার টার্গেট নিয়ে রিস্ক অ্যাপিটাইট করতে হয়। পেয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়াইজ গ্রোথ, আমাদের যে আহ, সমসাময়িক যে ব্যাংকগুলো আছে এবং টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে গ্রোথ আছে এই গ্রোথটাকেও ফলো করতে হয়। মনে করেন যে ইন্ডাস্ট্রি গ্রোথ আছে 10%, আমাদের ব্যাংকের লোনের আমরা গ্রোথ করলাম 30%, তাহলে তো সেটা হলো না। এই জন্য রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট করতে গেলে পেয়ার গ্রুপ এবং ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে হবে। ব্যাংকস ওন পোর্টফোলিও গ্রোথ অর্থাৎ দেখা যাচ্ছে ব্যাংকের জন্ম থেকে এই পর্যন্ত ইনভেস্টমেন্ট গ্রোথ হচ্ছে যে 5%, আমি এখন গ্রোথ করলাম যে 20%, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক অ্যাপিটাইট হলো না। অর্থাৎ ব্যাংকের যে গ্রোথ সক্ষমতা আছে সেটাও বিবেচনায় নিতে হবে। ট্রেন্ড অফ এনপিএল, এনপিএল রেশিও কত হইতে পারে, ইন্ডাস্ট্রিতে কত, আমাদের ব্যাংকের কত, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রফিটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, প্রফিটেবিলিটি অ্যান্ড ক্যাপিটাল কি জিনিস, লিকুইডিটি পজিশন কি জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট কালচার কিভাবে গড়ে উঠতেছে, তার উপর ভিত্তি করে এইগুলো টোটাল বিষয়গুলো কনসিডার করে রিস্ক অ্যাপেটাইটটা করতে হয়। তারপরে বলছে ডিটারমাইন দ্য ব্যাংকস রিস্ক প্রোফাইল, ব্যাংকের রিস্ক প্রোফাইলটা কি হয় সেটা ডিটারমাইন করতে হয়। সেট টলারেন্স ফর এক্সপোজার্স অ্যান্ড পটেনশিয়াল লসেস, একটা টলারেন্স লেভেল সেট করতে হয় যে কোনো ব্যাংকের তার ফিজিক্যাল সাউন্ডনেস, এমপ্লয়ি রিসোর্স সবগুলো দেখে কতটুকু রিস্ক সে সর্বোচ্চ কতটুকু সহ্য করতে পারবে সেটা সেটা টলারেন্স লেভেলটা সেট করতে হয়। তারপর কি করতে হয়, গেট বোর্ড বোর্ড অ্যাপ্রুভাল অ্যান্ড কমিউনিকেট ইট থ্রো আউট দ্য অর্গানাইজেশন। তারপরে রিস্ক অ্যাপিটাইটটা করার পরে বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হয়, অ্যাপ্রুভাল নিয়ে অর্গানাইজেশনের সব কিছুতে দিতে হয়, বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়, আমাদের রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট অ্যানুয়াল রিপোর্টে দিতে হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টে দিতে হয়, দিয়ে আমাদের যে ব্যাংকের যে ইনভেস্টমেন্ট পলিসি, লোন পলিসি আছে সেই পলিসিতেও সেটা ইনক্লুড করতে হয়। এই হচ্ছে যে রিস্ক অ্যাপিটাইটের কি কি বিষয়গুলো ইনক্লুড থাকতে হয়, সেটা হচ্ছে যে এই প্রথমে ব্যাংকের ওভারঅল স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল অবজেক্টিভসটাকে লক্ষ্য রেখে মাথায় রেখে করতে হয়। পিয়ার ব্যাংক, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, ফিনান্সিয়াল পজিশন সবকিছু কনসিডার করতে হয়। ব্যাংকের নিজস্ব রিস্ক প্রোফাইল কি কতটুকু আছে সেটা করতে হয়, সেট টলারেন্স করতে হয়। তারপর সর্বশেষে বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হয় এবং এই রিস্ক অ্যাপিটাইটটা কমিউনিকেট করতে হয়। তো risk appetite area. Bank shall prepare a risk appetite statement covering all regulatory requirements related to risk components of Pillar 2 and Pillar 2 under Basel 3 strategic planning and all other probable risk exist in the bank. ব্যাংকের সকল ধরনের রিস্ক গুলো Basel 3 রেগুলেটরি। পসিবল এরিয়াস ফর সেটিং রিস্ক অ্যাপিটাইট আর অ্যাজ ফলোস। এখানে দেখেন এটা কিন্তু প্রশ্নে আপনাদের ইম্পর্টেন্স দিয়ে দেখবেন যে রিস্ক অ্যাপিটাইটটা কোন কোন ক্ষেত্রে রিস্ক অ্যাপিটাইট করতে হয়। আমি এখানে মানে ইয়েগুলো নিয়ে আসছি, ইম্পর্টেন্ট গুলো নিয়ে আসছি। আপনারা যদি ডিটেলস পড়তে চান তাহলে আমরা আপনাদের ওই যে যেটা মডিউলটা দিছে আইবিবি থেকে, এই মডিউলটা দেখে পড়তে পারেন। তো আশা করি এই এখানে যে বিষয়গুলো আছে এইগুলো পড়লেই আপনারা ফুল মার্ক পাবেন। Possible areas for setting risk appetite are as follows.
ওভারঅল গ্রোথ অফ টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস ইনক্লুডিং অফ ব্যালেন্স শিট আইটেম, অর্থাৎ অন এবং অফ ব্যালেন্স শিটের যে ওভারঅল গ্রোথ আছে সেটা আমাদের রিস্ক অ্যাপিটাইটে দিতে হয়। ক্রেডিট ক্রেডিট কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের লোনটা কনসেন্ট্রেশন, অর্থাৎ আমরা কোন কোন ক্লায়েন্টকে মানে কতটুকু দিতে চাচ্ছি। আমাদের ক্লায়েন্ট কনসেন্ট্রেশন আছে, বোরোয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের লার্জ বোরোয়ার কতটুকু দিতে যাচ্ছি, আমাদের হলো যে সেক্টরে কতটুকু দিতে যাচ্ছি। এখানে সেক্টর বলতে দেখা যাচ্ছে রেডিমেড গার্মেন্টস আছে, শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড কমার্স আছে। কোন কোন সেক্টরে আমি কতটুকু লোন দিতে যাচ্ছি সেটা এখানে আনতে হয়। জিওগ্রাফিক্যাল এরিয়া ওয়াইজ কনসেন্ট্রেশন, অর্থাৎ এখানে বাংলাদেশের যে ডিভিশন আছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, এই কোন কোন ডিভিশনে কতটুকু আমি লোনটা দিব, এটা কিন্তু রিস্ক অ্যাপিটাইটে আনতে হয়। আমাদের বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে কনসেন্ট্রেশন কোথায় কোথায় থাকে। বড়োয়ারের ক্ষেত্রে দেখা যায় যে আরএমজি সেক্টরে যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলো বড়োয়ার কনসেন্ট্রেশন হবে হয়। সেক্টর কনসেন্ট্রেশন কি হয়, রেডিমেড গার্মেন্টসের যে সেক্টর আছে সেই সেক্টরে বেশি সেক্টর কনসেন্ট্রেশন হয়। তারপর দেখা যায় যে সবগুলো ইনভেস্টমেন্ট ঢাকায় এবং চিটাগাংয়ে বেশি। যেমন আমাদের ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকাতে টোটাল ব্যাংকের যে লোন সেটা ঢাকাতে 71%, এবং রাজশাহীতে দেখা যাচ্ছে যে 15%, এবং অন্যান্য ডিভিশন মিলে আর হলো যে 15%। তো এই যে কনসেন্ট্রেশন, এই যে লোনগুলো, ক্রেডিটগুলো কনসেন্ট্রেশন কিন্তু শুধু এক জায়গায় একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে কনসেন্ট্রেট করা যাবে না। কেন করা যাবে না? যদি ওই, যেমন ঢাকাতে কি হয়, যদি এই যে রিসেন্টলি ভূমিকম্প হলো, ভূমিকম্পে যদি সব বিল্ডিং ফ্যাক্টরি যদি ধ্বংস হয় তাহলে কিন্তু ব্যাংকগুলো ধ্বংস হবে। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে রেডিমেড গার্মেন্টস আরএমজি সেক্টরে বেশি লোন দেয়া। কোনো ক্ষেত্রে যদি আরএমজি সেক্টর ধ্বংস হয় তাহলে ব্যাংকিং সেক্টর পুরাটা কলাপস করবে। এই জন্যে শুধু আরএমজি সেক্টরকে ফোকাস না করে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকেও ফোকাস করতে হবে। এইসব জিনিসগুলো রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে আমাদের দিতে হয়। গ্রাস অ্যান্ড নেট এনপিএল টু টোটাল লোনস, আমাদের টোটাল লোনের ক্ষেত্রে গ্রাস এনপিএল কত হবে এবং নেট এনপিএল কত হবে। গ্রাস এনপিএল বলতে আমাদের প্রভিশন সহ যে এনপিএলটা হয় সেটা হচ্ছে গ্রাস এনপিএল, এবং এনপিএল এর এগেনস্টে যে প্রভিশনটা রাখতে হয় এই প্রভিশনটা যদি টোটাল এনপিএল থেকে বাদ দেয় তাহলে সেটা হচ্ছে নেট এনপিএল। এই গ্রাস এনপিএল এবং নেট এনপিএল টোটাল লোনের এগেনস্টে কতটুকু হবে সেটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে আমাদের ইনক্লুড করতে হয়। ক্যাশ রিকভারি করতে হয়, ক্যাশ রিকভারি কতটুকু করতে চাচ্ছি সেটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে করতে হয়। তারপরে থাকে অ্যামাউন্ট অফ লোনস আউটস্ট্যান্ডিং উইথ অ্যাকসেপ্টেবল রেটেড কাস্টমার, অর্থাৎ ইকাই, এক্সটার্নাল ক্রেডিট অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশন যে রেটিং করছে এই রেটেড কাস্টমারের ক্ষেত্রে আমরা কতটুকু রেটেড কাস্টমারকে লোন দিচ্ছি, কতটুকু আনরেটেড কাস্টমারকে লোন দিতে চাচ্ছি, এটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে আমাদের আনতে হয়। আনসিকিউরড এক্সপোজার টু টোটাল এক্সপোজার, আমাদের টোটাল যে লোন পোর্টফোলিও আছে এই লোন পোর্টফোলিওর ভিতরে কতটুকু আনসিকিউরড রাখতে চাচ্ছে, অর্থাৎ কোলেটারাল ছাড়া কতটুকু রাখতে চাচ্ছে এবং কোলেটারাল সহ কতটুকু রাখতে চাচ্ছে, এটাও রিস্ক অ্যাপিটাইটে আনতে হয়। তারা বলছে যে রিসিডিউল লোনস টু টোটাল ক্লাসিফাইড লোনস, অর্থাৎ টোটাল যে ক্লাসিফাইড লোনস, অর্থাৎ ক্লাসিফাইড লোনস বলতে আমি বলি যে লোনগুলো আদায় হচ্ছে না, অর্থাৎ আমরা ক্লায়েন্টকে টাকা দিয়েছি, এই টাকাগুলো আমার এক্সপেক্টেড টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী টাকাটা ফেরত আসছে না, সেই জন্য এটা ক্লাসিফাই করা হয়েছে। এটা ক্লাসিফাইড বলতে এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এসএসডিএফবিএল, স্ট্যান্ডার্ড 1, 2, 3 এবং এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, এই ক্লাসিফিকেশন করা হয় এটার হলো যে ডিউরেশন অনুযায়ী। তো এই ক্লাসিফাইড লোনের এগেনস্টে আমরা কতটুকু রিশিডিউল করছি, অর্থাৎ পুনঃতফসিল করছি। ক্লায়েন্ট টাকা দিচ্ছে না, এই টাকাগুলো আমরা আবার কিছু ডাউন পেমেন্ট নিয়ে সেই লোনটাকে আরো আবার হলো যে ফ্রেশ করে ফেলাচ্ছি। এটা কতটুকু আমরা করতে চাচ্ছি, একটা ব্যাংক এই ক্লাসিফাইড লোনের এগেনস্টে রিশিডিউল কতটুকু করতে চাচ্ছে, কত পার্সেন্ট করতে চাচ্ছে, এটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে দিতে হয়। ক্লাসিফাইড লোনের এগেনস্টে কতটুকু আমরা বাদ দিতে চাচ্ছি, অর্থাৎ ব্যাংকের পোর্টফোলিও থেকে আমরা ক্লাসিফাইড লোন কতটুকু, কত পার্সেন্ট লোনটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ রিটার্ন অফ করব, সেটাও থাকে। ইনভেস্ট ইন্টারেস্ট ওয়েভার, অর্থাৎ এনপিএল এর ক্ষেত্রে আমরা যে সুদ যে মওকুফ করতেছি এটা কত পার্সেন্ট করতে চাচ্ছে ব্যাংক, এটাও হচ্ছে যে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে থাকে।
Impact on NII, net interest income due to adverse change in interest rate. ইন্টারেস্ট চেঞ্জের নেগেটিভ মুভমেন্টের কারণে এএনআইআই কি হয় সেটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট থাকতে হয়। বাকেট ওয়াইজ গ্যাপ আন্ডার সিম্পল সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফর ইন্টারেস্ট রেট চেঞ্জ, অর্থাৎ ব্যাংক যে এটা নেয়, লোনটা দেয় কিংবা যে ডিপোজিটটা নেয়, এই ডিপোজিটটা লোনটার ক্ষেত্রে 3 মাস মেয়াদি, কোনোটা 3 মাসের কম, 6 মাস, 1 বছর, এই বাকেট ওয়াইজ এটা কিন্তু করতে হয়। এক্সচেঞ্জ রেট শক টু অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকামের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট শক কতটুকু নিতে চাচ্ছি। ভ্যালু অ্যাট রিস্ক ফর সিকিউরিটিজ অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, সিকিউরিটি আর ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ভ্যালু অ্যাট রিস্ক কতটুকু, ওভারঅল অ্যাকসেপ্টেড বিলস টু টোটাল লোনস এর ক্ষেত্রে কি পরিমাণ থাকতে পারে, নেট ওপেন পজিশনের লিমিট কত থাকতে পারে, এক্সচেঞ্জ রেট লাইবিলিটি কনসেন্ট্রেশন কতটুকু থাকতে পারে, টপ 10 ডিপোজিটারের ক্ষেত্রে কতটুকু আমরা নিতে পারি, বাকেট ওয়াইজ গ্যাপ আন্ডার স্ট্রাকচার এসএলপির ক্ষেত্রে কি হইতে পারে। আমি আর নিচের গুলো পড়লাম না, আপনারা পড়লে বুঝতে পারেন। এটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট অনেকাংশে, আর দেখা যাচ্ছে 20% ম্যাথমেটিক্যাল, তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে এই বিষয়গুলো মানে ইনক্লুড থাকে। এই যে দেখেন, আমি যেটা আগে বলছি যে ক্যামেলস রেটিং, কোর রিস্ক রেটিং, রেগুলেটরি রেশিওস, সিআরএআর, ক্যাপিটাল টু রিস্ক রেটেড অ্যাসেট রেশিও কতটুকু থাকতে হয়, এক্স এক্সপেক্টেড অপারেশনাল লস অ্যাজ পার্সেন্ট অফ অপারেটিং ইনকাম, অপারেটিং ইনকামের কত পার্সেন্ট অপারেশনাল লস থাকতে পারে, এটাও রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে ইনক্লুড করতে হয়। ডিফাইন রিস্ক কালচার, হোয়াই শুড রিস্ক কালচার বি গিভেন ডিউ ইম্পর্টেন্স, রিস্ক কালচারকে কেন গুরুত্ব দেওয়া উচিত। রিস্ক কালচার বলতেছে রিস্ক কালচার ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং রিস্ক ইজ দ্য ফিনান্সিয়াল সিচুয়েশন ইনস্টিটিউশন ফেসেস অ্যান্ড হাউ দে আর ম্যানেজ, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে রিস্কটাকে ফেস করতেছে এটা সম্পর্কে জ্ঞান রাখতে হবে, এবং এটা কিভাবে ম্যানেজ করতে হয়, মিটিগেট করতে হয়, সেটা সম্পর্কে জানতে হবে। এই রিস্ক সম্পর্কে জানা এবং তার ম্যানেজ করার কৌশলটাকে জানাকে বলতেছে রিস্ক কালচার। ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট কালচার রিফার্স টু কমন নর্মস অ্যান্ড ভ্যালুস রিলেটেড উইথ রিস্ক আইডেন্টিফিকেশন, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট উইদিন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের রিস্কটাকে জানা, আইডেন্টিফাই, ম্যানেজ, মিটিগেট করা, টোটাল প্রসিডিওরটা, টোটাল জ্ঞানটাকে বলা হচ্ছে রিস্ক কালচার। A sound and consistent risk culture throughout a financial institution is a key element of effective risk management. অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে রিস্ক কালচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ রিস্ক সম্পর্কে না জানলে, রিস্ক সম্পর্কে যদি জ্ঞান না থাকে, ম্যানেজ করার টেকনিক যদি না জানা থাকে, তাহলে কিন্তু রিস্ক ম্যানেজ করা যায় না। এই জন্য বলছে যে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা কি এলিমেন্ট হিসেবে রিস্ক কালচারটা কাজ করে। The top level of the bank sets the tone for the desired risk culture. রিস্ক কালচারটা কি হবে সেটা টপ ম্যানেজমেন্ট সেট করে। রিস্ক কালচার ক্যান বি স্ট্রেনথেন থ্রো, কিভাবে রিস্ক কালচারটা আরো বেশি শক্তিশালী করা যায়, স্ট্রেনথেন ইফেক্টিভ করা যায়, সেটা হচ্ছে যে ইনাবলিং অ্যান ওপেন অ্যান্ড রেসপেক্টফুল অ্যাটমসফিয়ার, অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করা যাতে জুনিয়ররা সব ধরনের রিস্ক সম্পর্কে তার সিনিয়রদের কাছে ফ্রি অ্যাক্সেস ভাবে সুন্দরভাবে বলতে পারে, জানাইতে পারে। এটা একটা ওপেন অ্যান্ড রেসপেক্টফুল অ্যাটমসফিয়ার থাকতে হবে, যেখানে এমপ্লয়িরা ফিল করবে ইনকারেজ টু স্পিক আপ হোয়েন অবজার্ভিং নিউ অ্যান্ড এক্সেসিভ রিস্ক। তারপর কি হচ্ছে যে ক্লারিফাইং দ্য রেঞ্জ অফ অ্যাকসেপ্টেবল রিস্ক ইউজিং অ্যান এমবেডেড রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট, অর্থাৎ রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টে যে রিস্কটা আছে সেই রিস্কটাকে অ্যাকসেপ্টেবল রেঞ্জ কতটুকু সেটা ক্লারিফাই থাকতে হবে, এবং এটা সমস্ত ক্ষেত্রে কমিউনিকেট করতে হবে, এবং সবাইকে ট্রেনিং ওয়ার্কশপের মাধ্যম দিয়ে এডুকেট করতে হবে। অ্যালাইন ইনসেন্টিভস উইথ অবজেক্টিভস অ্যান্ড ক্লারিফাইং হাউ, অবজেক্টিভস এর সাথে অ্যালাইন করতে হবে, স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করতে হবে, তাহলে রিস্ক ম্যানেজমেন্টটা প্রপারলি ফাংশন করবে। ইম্পর্টেন্স অফ রিস্ক কালচার, রিস্ক কালচারের গুরুত্ব কি। রিস্ক কালচার বেয়ার সিগনিফিকেন্ট রেপুটেশনাল রিস্ক, রিস্ক কালচারটা যদি না থাকে তাহলে কিন্তু রেপুটেশনাল লস হয়, দ্যাট মাইট লিড টু সিগনিফিকেন্ট লস অফ ট্রাস্ট ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরকে হুমকির মুখে ফেলে দেয়। A sound risk culture will also lead to increase public trust. রিস্ক কালচারটা সঠিকভাবে গড়ে উঠলে পাবলিক ট্রাস্ট আরো বেশি ইনক্রিজ করে
তারপর ফিনান্সিয়াল সেক্টরকে সে আরো বেশি স্টেবল করে। এই রিস্ক কালচারের ইম্পর্টেন্স বলতে গেলে লাস্টের এইগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এর সাউন্ড রিস্ক কালচার ইনকারেজেস ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট, প্রমোট সাউন্ড রিস্ক টেকিং অ্যান্ড ইনশিওর দ্যাট risk taking activities beyond the institution risk appetite are recognized, assessed, reported and addressed in a timely manner। অর্থাৎ একটা ব্যাংকে যত ধরনের রিস্ক নেওয়া হয়েছে সেটা প্রপারলি ম্যানেজ করা হয়েছে, অ্যাসেস করা হয়েছে, মিটিগেট করা হয়েছে, এটা রিস্ক কালচার এটা ইনশিওর করে। তাহলে আমরা রিস্ক কালচারের ইম্পর্টেন্সটা দেখলাম। রিস্ক গভর্নেন্স কি জিনিস? রিস্ক গভর্নেন্স হচ্ছে রিস্কটা কার রেসপন্সিবিলিটি কতটুকু, কে রিস্কটা নিবে, কে রিস্কটা ম্যানেজ করবে, রিস্কটা সম্পর্কে প্রপার মানে কার দায়িত্বে কিভাবে রিস্কটা প্রপার ম্যানেজ করতে হবে, এই রিলেটেড যে রুলস পলিসি প্রসিডিওর থাকে সেটা হচ্ছে রিস্ক গভর্নেন্স। ঠিক আছে। রিস্ক গভর্নেন্সের ক্ষেত্রে বলছে রিস্কটা কিভাবে গভর্ন করা হয়, থ্রি লাইন অফ ডিফেন্সের মাধ্যমে। ঠিক আছে। থ্রি লাইন অফ ডিফেন্স কি কি? প্রথম লাইনে থাকে কি ফ্রন্ট লাইন, অর্থাৎ সম্মুখ সারির যে ব্যাংকের ক্ষেত্রে কি হয়, সারিতে কে থাকে? ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ পিপলেরা সম্মুখ থাকে, যারা প্রতিদিনের ব্যবসায়িক অপারেশনের সাথে জড়িত থাকে। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তারা কি করবে? এই রিস্কটা আইডেন্টিফাই, যখন রিস্কটা হবে সে রিস্কটাকে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করে রিস্কটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। ঠিক আছে। এটা হচ্ছে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ ব্রাঞ্চের পিপল যারা ডে টু ডে অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এরা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এরা রিস্কটাকে যখন অ্যারাইজ করবে তখন সেটা আইডেন্টিফাই করবে, মিটিগেট করবে, ম্যানেজ করবে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি হয়? সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কাজ করে রিস্ক ম্যানেজমেন্টের যারা থাকে, তারা বিভিন্ন পলিসি প্রসিডিওর দিয়ে ব্রাঞ্চ পিপলকে এডুকেট করে, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টিভসের মাধ্যমে তাদেরকে জানায়ে রিস্কটাকে সম্পর্কে আরো বেশি জ্ঞান, রিস্ক কালচারকে আরো বেশি স্ট্রেনথেন করে, তাদের বেশি এডুকেট করে, ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে আরো বেশি এডুকেট করে, যাতে তারা রিস্কটাকে যখন উৎপন্ন হবে তখনই যাতে ম্যানেজ মিটিগেট করতে পারে। এবং থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অডিট। ইন্টারনাল যে আইসিসিডি ডিভিশন থাকে, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের যে অডিট ডিভিশন থাকে, এরা থার্ড লাইন অফ ডিফেন্স কাজ করে। এদের কাজ কি? ফার্স্ট এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স যে প্রপারলি কাজ করতেছে এটা মনিটর করা এবং ম্যানেজমেন্টকে জানানো। ঠিক আছে। এটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। তাহলে আমরা যদি বলি থ্রি লাইন অফ ডিফেন্সের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট লাইন অফ ডিফেন্সে থাকে বিজনেস অপারেশনের পিপলরা, অর্থাৎ ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ পিপলেরা ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কাজ করে। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে কাজ কারা কারা করে? রিস্ক ম্যানেজমেন্ট কাজ করে, এইচআর কাজ করতে পারে এবং ফিনান্স ডিভিশন কাজ করতে পারে। তবে ব্যাংকের ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে যারা কাজ করে এরা সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। আর থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে ইন্টারনাল অডিট, যারা ফার্স্ট এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সের কাজকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং রিপোর্ট হলো যে হায়ার ম্যানেজমেন্টকে জানায়, যাতে ফার্স্ট এবং সেকেন্ড লাইনের ভুল ত্রুটিগুলো জেনে ম্যানেজমেন্ট একটা প্রপার ডিসিশন দিতে পারে। তো ফার্স্ট সেকেন্ড আর থার্ড লাইন অফ ডিফেন্স এখানে ডিটেলস আছে, আপনারা একটু জেনে নিন এখানে। এখন আমরা জানবো যে হোয়াট ইজ রিস্ক ট্রিটমেন্ট, অর্থাৎ রিস্ক, মনে করেন যে রিস্ক অ্যারাইজ হয়ে গেছে, রিস্ক সম্পর্কে আমরা জানছি। রিস্ক সম্পর্কে জানছি কি কতটুকু রিস্ক হয়েছে এবং তার মানে সিভিয়ার কতটুকু এবং কত ঘন ঘন রিস্ক হইতে পারে এটা আমরা জানি। জানলে এখন আমাদের ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ এই রিস্কটাকে আমরা কি করব? ম্যানেজ করব, মিটিগেট করব, নিব, না অ্যাভয়েড করব, না ট্রান্সফার করব। এই যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো চারটা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। এই মডেল অনুযায়ী চারটা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে যে আমি রিস্কটাকে ট্রিটমেন্ট কি করতেছি, এটা কি আমি নিব, না অ্যাভয়েড করব, না কারোর সাথে শেয়ার করব, না এটা আমি ম্যানেজ করব। তো এখানে আমরা যদি দেখি এই চারটা দেখলে আপনারা এই রিস্ক ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারবেন। এবং রিস্ক ট্রিটমেন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু ব্রড কোশ্চেনে দিলেও দিতে পারে। দেখেন, এটা হচ্ছে রিস্ক সিভিয়ারিটি আর রিস্ক প্রবাবিলিটি। রিস্ক সিভিয়ারিটির ক্ষেত্রে লো এবং হাই, প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু লো এবং হাই। ঠিক আছে। রিস্ক সিভিয়ারিটি কি?
এই ইম্প্যাক্টটা অনেক বেশি, অর্থাৎ নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি। ঠিক আছে, এটা সিভিয়ারিটি। আর প্রবাবিলিটি হচ্ছে যে এই রিস্কটা ঘটার সম্ভাবনা, অর্থাৎ কতদিন পর পর ঘটে। ঠিক আছে, কতদিন পর পর ঘটে, এটা হচ্ছে রিস্ক প্রবাবিলিটি। তো দেখেন, রিস্ক সিভিয়ারিটি লো এবং রিস্ক প্রবাবিলিটিও লো। যদি এই দুইটা লো হয়, অর্থাৎ অনেক বছর পর পর ঘটে কিংবা বছরে এক দুইবার ঘটে, এবং ঘটলে এই রিস্কের মানে ইফেক্টটা অনেক কম, তাহলে আমরা কি করব? অ্যাকসেপ্ট দ্য রিস্ক, রিস্কটাকে আমরা নিব। ঠিক আছে, এখানে ইম্প্যাক্টও কম, আবার অনেক দিন পর পর ঘটে, প্রবাবিলিটিও অনেক, ঘটার সম্ভাবনাও অনেক কম, তাহলে সেটা আমরা রিস্কটাকে নিব। এবার দেখেন, সিভিয়ার হাই, সিভিয়ার লো এবং প্রবাবিলিটি হাই, তখন আমরা কি করব? ম্যানেজ করব। অর্থাৎ রিস্কটা ঘটলে আমার ইফেক্টটা কম, অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং এই ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে এবং জিনিসটা কিন্তু প্রতিনিয়ত ঘটে। তখন আমরা কি করব? যেহেতু ক্ষতি কম, প্রতিনিয়ত ঘটে, তখন আমরা রিস্কটাকে ম্যানেজ করব। ঠিক আছে, এবার দেখেন সিভিয়ার হাই, মানে অনেক বেশি ব্যাড ইফেক্ট আছে, অনেক বেশি ক্ষতির সম্ভাবনা আছে এবং ঘটার সম্ভাবনা কম আছে। তখন আমরা কি করব? শেয়ার করব অথবা ট্রান্সফার করব। শেয়ার ট্রান্সফার বলতে বোঝাচ্ছে যে আমরা থার্ড পার্টির মাধ্যম দিয়ে এই জিনিসটা করাই নিব। যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা রিস্কটাকে কিছু প্রিমিয়ামের মাধ্যমে, বিমা প্রিমিয়ামের মাধ্যমে রিস্কটাকে তাদের ঘাড়ে দিয়ে দিলাম, যে রিস্ক হইলে যেহেতু এখানে সিভিয়ার অনেক বেশি হাই, তখন যেমন আমরা বিল্ডিং এর ক্ষেত্রে বিভিন্ন ইন্স্যুরেন্স করি, বিভিন্ন জায়গায় ইন্স্যুরেন্স করি না, এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয় যে আমরা রিস্কটাকে নিতে চাচ্ছি না। আর এই কিন্তু আগুন কিংবা এটা কিন্তু খুব ইয়ে হয়, কম হয়, এটা কিন্তু প্রতিদিন আগুন লাগে না, এবং যখন লাগে তখন কিন্তু এটা ভয়ানক আকার ধারণ করে। তখন বলছে যদি এর ক্ষতিটা অনেক বেশি হয় এবং খুব অনেক বছর পর পর ঘটে, তাহলে সেটা আমরা কি করব? যেহেতু ক্ষতি বেশি, যেহেতু কস্টের অনেক বেশি এখানে জোর ইনভলভমেন্ট আছে, তখন আমরা রিস্কটাকে ট্রান্সফার করব, শেয়ার করব। এবার সর্বশেষটা দেখি যে মানে অনেক বেশি ক্ষতি করে এবং প্রবাবিলিটিও হাই, অনেক ঘন ঘন হয়, অর্থাৎ সব সময় ঘটে এবং সব ক্ষতির পরিমাণটা অনেক বেশি, এটা আমরা নিব না, অ্যাভয়েড করব। আর যদি অ্যাভয়েড করা সম্ভব না হয়, তাহলে আমরা ট্রান্সফার করব। ঠিক আছে, শেয়ার করব। সিভিয়ার হাই হলে যদি সব সময় ঘটে, তাহলে আমরা প্রথম স্ট্র্যাটেজি হবে আমরা অ্যাভয়েড করব, রিস্কটাকে নিব না। যদি আমাদের নিতেই হয়, তাহলে সেটা শেয়ার করব। ঠিক আছে, ট্রান্সফার করব। এটা হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট। আমার মনে হয় যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। হোয়াট ইজ রিস্ক ট্রিটমেন্ট? ঠিক আছে, এই দেখেন, রিস্ক ট্রিটমেন্ট ইজ অ্যাবাউট কনসিডারিং অপশনস ফর ট্রিটেটিং রিস্ক, ইভ্যালুয়েটিং দোজ অপশনস, প্রিপারিং দ্য রিস্ক ট্রিটমেন্ট প্ল্যানস অ্যান্ড ইমপ্লিমেন্টিং দোজ প্ল্যানস টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড আউটকামস। এই সিভিয়ারিটি এবং প্রবাবিলিটির ভিতরে ডিপেন্ড করে রিস্কটা ট্রিটমেন্ট কি হয়, সেটা আমরা বললাম। এখন আমরা যদি একটু পড়ি, তাহলে কি কি আসছে এখানে? হাই সিভিয়ার এবং লো প্রবাবিলিটি। হাই সিভিয়ার, সিভিয়ার অনেক বেশি, অনেক বেশি ক্ষতি করে এবং অনেক কম সময়, মানে সবসময় ঘটে না এটা, তাহলে শেয়ার করব। দেখেন, দ্য চার্ট সাজেস্ট টু শেয়ার অর ট্রান্সফার সাচ এ রিস্ক রাদার দ্যান জাস্ট বেয়ারিং ইট অ্যান্ড হোল্ডিং ফর দ্য বেস্ট, হোপিং ফর দ্য বেস্ট। এটা আমরা শেয়ার করব। দ্য ক্লাসিক মেথড ফর শেয়ারিং এ রিস্ক ইজ ইন্স্যুরেন্স, অর্থাৎ আমরা ইন্স্যুরেন্স করে কিছু প্রিমিয়ামের উপরে আমরা এটা রিস্কটাকে শেয়ার করব। ইন্স্যুরেন্স ওয়ার্কস বেস্ট ইন কেসেস হোয়ার দ্য রিস্ক ইজ রিয়ার। এখন বলছে লো সিভিয়ার অ্যান্ড হাই প্রবাবিলিটি, অর্থাৎ এর ক্ষতি কম এবং সবসময় ঘটে। ক্ষতি কম এবং সবসময় ঘটলে কি হয়? ব্যাংকের ক্ষেত্রে কি হইতে পারে? দেখা যাচ্ছে যে আমরা ব্যাংকে চাকরি করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনের ভুলে, মানে জেনে এবং অজানে কিন্তু ব্যাংক বিভিন্ন কলম নিয়ে আসি, কিছু স্টেপলারও নিয়ে আসি, কিছু পিনও নিয়ে আসি। ঠিক আছে, বাড়িতে। এবং বাড়িতে দেখা যাচ্ছে যে ভাই বোনের ছেলে মেয়েরা যদি থাকে, তারা কিন্তু সেটা নেয়, যে চাচু কাকু কিংবা মামা আমি এটা নিলাম। ঠিক আছে,
তো এখানে যেহেতু মানে খরচটা কম, ঠিক আছে, তখন কিন্তু এ- এটা বলছে যে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবে? ব্যাংকের ক্ষেত্রে এই এই সমস্ত এই ওয়াকারেন্সের ক্ষেত্রে ব্যাংক কি করে, বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে যে এই যে কলমগুলো আছে, মানে যেগুলো স্টেবলার আছে, বিভিন্ন যে অফিস ইকুইপমেন্ট আছে, এই অফিস ইকুইপমেন্টের ভিতরে ব্যাংকের লোগো এবং নামটা দিয়ে দেওয়া। তাহলে যখন আমাদের কেউ, পরিচিত কেউ ওই কলমটা নিবে কিংবা ওই স্টেপলারটা নিবে, তখন কিন্তু সে যদি না জানে যে শাহজালাল ইসলামী ব্যাংক কিংবা ইউসিবি কিংবা আল আরাফা এই ব্যাংক একটা আছে, তখন কিন্তু তার মনে একটা ইমেজ তৈরি হবে। তখন কি হবে, ওই ব্যাংকের প্রতি তার একটা ইমেজ তৈরি হলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে ব্যাংক যেহেতু এটা ক্ষতি কম হয়, মানে কম টাকার জিনিস এবং সবসময় ঘটে, ব্যাংক কি করে এটাকে ম্যানেজ করে। ম্যানেজ কিভাবে করে, ওই ব্যাংকের লোগোটা ওখানে ইউজ করে, কারণ এটা ব্যাংকের একটা ইয়ে হয়, কি হয়, একটা পাবলিসিটি হয়। লো সিভিয়ার, লো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মানে খুব কম ঘটে এবং সিভিয়ারিটিও অনেক কম, তখন সে ব্যাংকটাকে নিবে। হাই সিভিয়ার, হাই প্রবাবিলিটি, অর্থাৎ অ্যাভয়েড করবে। ঠিক আছে, এটা হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট। হোয়াট আর দ্য টেকনিক্স টু ম্যানেজ দ্য রিস্ক? ওই যে রিস্ক ট্রান্সফার, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিটেনশন, রিস্ক কন্ট্রোল। যদি শুধু বলে যে হোয়াট আর দ্য টেকনিক্স টু ম্যানেজ দ্য রিস্ক, ঠিক আছে, তাহলে আপনারা এভাবে লিখবেন। যদি বলে যে ইসে কনসিডারিং দ্য সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি অফ অকারেন্স, হাউ দ্য রিস্ক শুড বি ট্রিটেড, তখন আপনারা এইভাবে লিখবেন। তো এটা হচ্ছে আমাদের মডিউল এর সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে যে রিস্ক ট্রিটমেন্টটা। তো আশা করি আপনারা হলো যে বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। আর যদি এর ভিতরে কোনো সমস্যা থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কল করবেন। আমার মোবাইল নাম্বারটা আপনারা নিতে পারেন, আমাকে কল করে সরাসরি এ করতে পারেন, ভাইকে বলতে পারেন, তাহলে আপনাদের সরাসরি সলিউশনটা দেওয়া যাবে। আর রিস্ক ম্যানেজমেন্টের এই সাবজেক্টটা আমি আপনাদের ইনশিওর করতেছি যে অনেক ইজি একটা সাবজেক্ট। আপনাদের ট্রেড ফিনান্স যে একটা বড় সাবজেক্ট কিংবা আদার যে সাবজেক্টগুলো আছে, সেগুলো কিন্তু অনেক বড়, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু অনেক ছোট একটা সাবজেক্ট। আপনারা যদি প্রত্যেক দিনের পড়াটা একটু চোখ বুলায় যান, তাহলে কিন্তু আপনারা প্রপারলি অ্যান্সার দিতে আসসালামু পারবেন। আলাইকুম শরীফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যাঁ নিজাম ভাই। আপনার সময় শেষ এবং মেন্টরও ওয়েট করতেছে, আমার মনে হয় শেষ করে দিতে পারেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমার শেষ, নিজাম ভাই আমি শেষ করে দিচ্ছি। আমি জাস্ট একটু মানে ফিনিশিং আচ্ছা, দিচ্ছিলাম। আর শরীফ ভাই কালকে দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? ইনশাল্লাহ, ওকে ওকে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আসসালামু ডিয়ার আলাইকুম। পার্টিসিপেন্ট, আপনারা জানেন আমরা আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ রেকর্ডিং ক্লাসটা প্রোভাইড করব। তো এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি এবং আমরা সাথে সাথে আবার আমাদের জুম মিটিংটা লগ ইন মানে আপনারা স্টার্ট করে দেবো। আপনারা আবার একটু কষ্ট করে জয়েন করবেন, কারণ আমাদের মেন্টর রেডি আছে এবং আমাদের জিএপআই ক্লাসও শুরু হয়ে যাবে। ওকে, আমরা তাহলে একটু লগ আউট হচ্ছি, হ্যাঁ? আমরা লগ আউট হচ্ছে, আপনারা কষ্ট করে আবার একটু লগ ইন করুন।